আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। সংবাদ শিরোনামগুলো। সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ, আওয়ামী লীগের জমায়েত কর্মসূচি। আন্দোলনকারীদের সঙ্গে বসতে চান জানিয়ে আটক শিক্ষার্থীদের মুক্তি দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ। পেনশন ব্যবস্থায় প্রত্যয় স্কিম বাতিল। এবং প্যারিস অলিম্পিকের 100 মিটার স্প্রিন্টে দ্রুততম মানবী জুলিয়ান আলফ্রেড। টেনিসের ফাইনালে বিকেলে মুখোমুখি জকোভিচ ও আলকারাজ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখন করে সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে হচ্ছে বিস্তারিত সংবাদে। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আজ থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পাশাপাশি বেলা 11টা থেকে রাজধানী সহ সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ ও গণসমাবেশ কর্মসূচি পালনের ঘোষণাও দিয়েছেন আন্দোলনকারীরা। সকাল থেকেই ঢাকার প্রবেশপথগুলোতে ছাত্র জনতাকে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে। কর্মসূচি শুরুর দিনে সকালে রাজধানীতে যানবাহন কম চলাচল করতে দেখা গেছে। এদিকে আজ ঢাকা সিটির সব ওয়ার্ড ও জেলায় জেলায় জমায়েত কর্মসূচি এবং আগামী বিকেল 3টায় শোক মিছিল কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। আর কোনো সংঘাত নয়, দেশের চলমান পরিস্থিতি শান্ত করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, গণভবনের দরজা তাদের জন্য সব সময় খোলা। আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দেওয়ার নির্দেশ দেন সরকার প্রধান। সভায় বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিল ঘোষণা করেন তিনি। রিপোর্ট আরো জানাচ্ছেন সদ্দি মাহমুদ। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় চলমান আন্দোলন বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেন তিনি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার পর আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে বলেও ঘোষণা দেন তিনি। আমি তাদের সাথে কথা বলতে চাই, তাদের কথা শুনতে চাই, তাদের দাবি কি কি বাকি আছে আমি এটা শুনতে চাই এবং যেটা আমাদের সাধ্যমতো সেটা আমি পূরণ করতে চাই। আমি এই সংঘাত চাই না। গণভবনের দরজা খোলা। যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত সে যেই হোক অবশ্যই তাদের বিচার করা হবে এবং যারা জড়িত তদন্ত করেই তা বের করা হবে। যারা অস্ত্রধারী, যেমন রংপুরে একটা ঘটনা ঘটেছে, যে পুলিশ দায়ী সেই পুলিশকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে এবং তার বিচার হবে। অ্যারেস্ট যারা করা হয়েছে তাদের মধ্য থেকে যারা ছাত্র ছিল, পরীক্ষার্থী, তাদের সবাইকে কিন্তু জামিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আর সাথে সাথে আমি এটাও নির্দেশ দিয়েছি যে এর ভিতরে যারা নিরীহ আছে তাদের সবাইকে এবং ছাত্র যারা একেবারে খুনের সাথে জড়িত না বা সমস্ত ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত না, তাদেরকে মুক্তি দেওয়া শুরু করবে এবং সেটা শুরু হয়ে যাচ্ছে। সভায় বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থার প্রত্যয় স্কিম বাতিল ঘোষণা করেন সরকার প্রধান। সার্বজনীন পেনশন স্কিম এটা কিন্তু 2008-এর নির্বাচনী স্তরে আমাদের ছিল যে আমরা এটা করব। আমরা বহু সময় নিয়ে এটা অনেক চিন্তা ভাবনা করে সার্বজনীন পেনশন স্কিমটা আমরা চালু করেছি এবং সেখানে কিন্তু বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য বিভিন্নভাবে সুবিধা আমরা দিয়েছি। যে বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং প্রজাতন্ত্রের
সকল বেতনভোগী কর্মচারীদের ক্ষেত্রে সার্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণের বাধ্যবাধকতা বাতিল করে দিয়েছি। আলোচনার মাধ্যমে সংকটের সমাধান হবে বলে একমত প্রকাশ করেন পেশাজীবী নেতারা। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক ও কলেজের অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে গতকাল সন্ধ্যা 7:30 থেকে রাত 10:20 পর্যন্ত প্রায় 3 ঘণ্টা বৈঠক চলে। বৈঠকে কোটা বিরোধী আন্দোলনের ফলে সৃষ্ট সার্বিক পরিস্থিতি এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করা হয়। অশুভ শক্তির কবল থেকে শিক্ষার্থীদের ফিরিয়ে আনতে শিক্ষকগণ অঙ্গীকার ব্যক্ত করেন। সে সময় আওয়ামী লীগ সরকারের আমলে বদলে যাওয়া বাংলাদেশের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে যারা ইয়াং যুবক, এমনকি এমন যেটা মনে করে হয়তো 20 বছর বা 22 বছর 25, তারা হয়তো মনে করে যে বাংলাদেশ এখন যেমন দেখছে তেমনই ছিল, কিন্তু মাত্র 2008 সালের বাংলাদেশও যদি তারা চিন্তা করতো, দেখতো তার এই বাংলাদেশ সেই বাংলাদেশ ছিল না। রাস্তাঘাট, অবকাঠামোগত উন্নয়ন, অর্থনৈতিক সক্ষমতা, মাথাপিছু আয়, সাক্ষরতার হার, আয়ুষ্কাল বৃদ্ধি, প্রতিটি বিষয়ে কিন্তু আমরা অন্তত পক্ষে উন্নত করতে পেরেছি, দাবি করতে পারি। পভার্টি রিডাকশনে সেখানেও সেই 41 থেকে আমরা 41% থেকে 18% আমি এনেছি। হতদরিদ্র যা 25.1% ছিল, সেটা আমরা মাত্র 5.6 নামিয়ে এনেছি। কিন্তু আমাদের লক্ষ্য ছিল যে বাংলাদেশে একটি মানুষ ভূমিহীন থাকবে না। আমাদের 58টা জেলা ইতিমধ্যে ভূমিহীন গৃহহীন মুক্ত করতে পেরেছি। ফোরাম ফর বাংলাদেশের আয়োজনে আলোচনায় বিশিষ্টজনেরা সরকারকে বলেছেন, নতুন বাংলাদেশের ইতিহাস রচিত হয়ে গেছে, সাথে না থাকলে পদত্যাগ করে অগ্রযাত্রার পথ সুগম করার আহ্বান জানান তারা। অনলাইন আলোচনায় তারা আরো বলেছেন, বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের এক দফা দাবি শিগগিরই পূরণ হবে। ভয় পাওয়া জনপদে তরুণরা সাহস সংক্রমিত করেছে, পেছনে ফেরার আর কোনো পথ নেই। আরো জানাচ্ছেন রেজভি নওয়াজ। ফোরাম ফর বাংলাদেশের আয়োজনে কার্নেজ ইন বাংলাদেশ, হোয়াট হ্যাপেন্ড, হোয়াট ইজ নেক্সট শিরোনামে আলোচনা। অনলাইনের ওই আলোচনার মূল প্রবন্ধে কোটা বিরোধী আন্দোলনের পর 15 জুলাই থেকে সংঘটিত হত্যা ও নির্যাতনের চিত্র তুলে ধরেন সিডনি পলিসি অ্যানালাইসিস সেন্টারের পরিচালক জ্যোতি রহমান। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া বিভাগের কর্মকর্তা ইয়াসাসমিন কাভিরাতনে বলেন, রংপুরে আবু সাইদের মৃত্যু বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। The protest, we have verified evidence of unarmed protesters being assaulted, especially the case of Abu Said that shocked the whole world. আলোচকরা বলেন, ভারতের একচোখা নীতির সুযোগ নিয়ে সরকার একের পর এক যাচ্ছেতাই নির্বাচন করেছে, বিরোধী রাজনীতিকদের নির্যাতন করে চলেছে। July forever, in my mind at least, will be characterized as Red July, and Red July 2024 will be a watershed in which a nation which had lost courage seemed to have found courage. We are counting every moment, so we have come quite far, and it's just a matter of time to see the final outcome of this movement. Personalistic autocracy. Decisions are made with a phrase that we have heard repeatedly: I did it. She did the Padma Bridge. Hence, who should take the responsibility, commanding responsibility for the death of hundreds of younger population? In case of Bangladesh, there are 4 forces that we know of that actually act as a pillar. These are the bureaucracy, these are the business, these are the coercive apparatuses. There's a 4th element to Bangladesh, unfortunately, elephant in the room, India. The unqualified and somewhat myopic policy of India to support a regime that's human rights record is abysmal, is a modest word. These pillars, these forces need to realign themselves. Call it stakeholders, call them something else. It is up to them to a certain extent to realize this critical juncture and historic moment and to take a role that would pave the way forward for an inclusive Bangladesh. These stakeholders need to make a decision quite fast. Where do they stand on these things? This regime needs to step down. Step away. Bangladesh is heading forward. Please step away. Let the new Bangladesh emerge. It is a Red July.
but a potential one that can rewrite the history of Bangladesh. History is being written. Be on the right side of the history. আলোচকরা বলেন, সরকার যদি এ যাত্রায় টিকেও যায়, তবু শাসকদের মনে রাখতে হবে অদম্য তারুণ্য কখনোই বিভ্রান্ত হয় না। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। এবারে রয়েছে শোকের মাস অগাস্ট প্রসঙ্গ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার অনেক আগেই ক্ষমতা দখল করে রাষ্ট্রপতি হিসেবে খন্দকার মোশতাক কী ভাষণ দেবেন তা লেখা হয়ে গিয়েছিল। বঙ্গবন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করে মোশতাক তার সহযোগীদের নিয়ে করতে থাকে ঘৃণ্যতম হত্যাকাণ্ডের পরিকল্পনা। এবার করছেন ওবায়দুল রশিদ। খন্দকার মোশতাক আহমেদ মহান মুক্তিযুদ্ধ চলার সময় থেকেই শুরু হয়েছিল তার বিশ্বাসঘাতকতা। মুজিবনগর সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে গোপনে যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের সাথে যোগাযোগ করেন। ১৯৭১ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার কথা বলে যুক্তরাষ্ট্রে গিয়ে গোপনে পাকিস্তানের সাথে সমঝোতায় যেতে চেয়েছিল মোশতাক, কিন্তু ভারত এবং প্রবাসী বাংলাদেশ সরকার তা জেনে যাওয়ায় তার আর যুক্তরাষ্ট্রে যাওয়া হয়নি। স্বাধীন বাংলাদেশে জাতির পিতার বিশ্বাস অর্জনে কূটকৌশলের আশ্রয় নেয় মোশতাক। প্রথমে বিদ্যুৎ, বন্যা নিয়ন্ত্রণ ও পানি সম্পদ উন্নয়ন এবং পরে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন বঙ্গবন্ধু। ঘনিষ্ঠজন সেজে জাতির পিতাকে হত্যার প্রেক্ষাপট তৈরিতে বিভিন্নভাবে ভূমিকা রাখে মোশতাক। এরপর শুরু করে হত্যাকাণ্ড বাস্তবায়নের পরিকল্পনা। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার দিনক্ষণ চূড়ান্ত করতে হত্যাকারী ও নেপথ্য কুশলবদের নিয়ে কুমিল্লার পল্লী উন্নয়ন একাডেমি, বার্ড, গাজীপুরের সালনা হাই স্কুল ও পরে নিজ গ্রামের বাড়িতে বৈঠক করেছিল মোশতাক। জাতির পিতাকে হত্যার পর তার ও পরিবারের সদস্যদের দাফনের আগেই নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে জাতির উদ্দেশ্যে রেডিওতে ভাষণ দেয় মোশতাক। মোশতাকের ওই ভাষণের প্রশংসা করেছিলেন সে সময়ের সেনাপ্রধান মেজর জেনারেল শফিউল্লাহ। মোশতাক তখন বলেছিল, ভাষণটি একদিনে লেখা হয়নি। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। এবার জানাবো প্যারিস অলিম্পিকের খবর। ফিরে এলাম বিরতির পর, স্বাগত আরো একবার চ্যানেল আই সংবাদে। গতকাল সন্ধ্যা ও রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে চট্টগ্রামে আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের বাসায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সন্ধ্যায় শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। সে সময় কয়েকটি গাড়ি ভাঙচুর ও একটিতে আগুন দেওয়া হচ্ছে। চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর অফিসে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীর বাড়িতে হামলা এবং ভাঙচুর করা হয়েছে। আন্দোলনকারীদের মিছিল থেকে হামলা করা হয়েছে বলে দাবি জানানো হয়েছে। পরে রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সভাপতি এরশাদ উল্লাহ, আমিরবাগ আবাসিকের সাবেক সভাপতি ডক্টর শাহাদাত হোসেন ও বিএনপি নেতা সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাসিরউদ্দিনের বাসায় হামলা, ভাঙচুর চালানো হয়েছে। বিএনপি নেতাদের বাসায় কমপক্ষে 10 থেকে 12টি গাড়িতে অগ্নিসংযোগ ও হামলার জন্য আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনকে দায়ী করেছেন বিএনপি নেতারা। এবারে রয়েছে কৃষি সংবাদ। গোখাদ্যের সংকটে দিশেহারা হয়ে পড়েছেন কুড়িগ্রামের খামারিরা। এবছর বন্যায় ভূমি তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা। এ অবস্থায় চড়া দামে খড় কিনে গবাদি পশুর জীবন বাঁচাতে ব্যস্ত হয়ে পড়েছেন অনেক কৃষক। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। ফেনীর পরশুরামে 10টি স্থানে বাঁধ ভেঙে 58টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন হাজারো পরিবার। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় জনদুর্ভোগ চরমে। স্থানীয়দের অভিযোগ, প্রতি বর্ষায় বাঁধটি ভেঙে গেলেও স্থায়ী সমাধানে কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। জানাবো খেলার খবর।